প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে সাকিব, আর এটি আমাদের চ্যানেল আরাফাত ভয়েস থেকে। এখন গল্পটি শুরু করা যাক। চলুন গল্পে ডুব দিই। বৃদ্ধনিবাস থেকে ছুটি নিয়ে মা ছদ্মবেশ বদলে নিজের পুরনো বাড়িতে ফিরে এলেন। কিন্তু সেখানে পৌঁছে যে দৃশ্য দেখলেন, তাতে বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। প্রশান্তি নিবাসের ৫ নম্বর কক্ষের একটি দেওয়ালে পেন্সিল দিয়ে টানা ৫৫০টি দাগ ছিল। ৬২ বছর বয়সী সুমিত্রা দেবী প্রথম দাগটি সেদিন টেনেছিলেন, যেদিন তার ছেলে অংশু তাকে এখানে রেখে গিয়েছিল। মা, ঠিক ২০ দিন পর তোমাকে নিতে আসব, কথা বলে গিয়েছিল তার ছেলে। সুমিত্রা দেবী প্রতিদিন একটি করে দাগ টানতে নিয়ে আশায় যে ২০ দিন পূর্ণ হলে তার ছেলে অংশু আসবে, দরজায় দাঁড়িয়ে বলবে, চলো মা, বাড়ি যাই। আর সেদিন তিনি হাসতে হাসতে সব দাগ নিজের হাতে মুছে দেবেন। কিন্তু দেওয়ালে দাগ বাড়তেই থাকল। ২০ দিনের জায়গায় ৫৫০ দিন কেটে গেল, কিন্তু ছেলে এলো না। এখন সুমিত্রা দেবীর চোখে আশার আলোটুকুও নিভে গেছে। নিবাসের অন্য বয়স্ক মহিলারা যখনই ওই দেওয়ালটি দেখতেন, তাদের চোখও ছলছল করে উঠত। সেদিন সকালে পাশের খাটের মালতী হঠাৎ ঘরে ছুটে এলেন। তার চোখে অন্যরকম এক ঝলক। সুমিত্রা, আমার মেয়ে আমাকে নিতে এসেছে, এবার বাকি জীবনটা নিজের সংসারে শান্তিতে কাটাব। সুমিত্রা দেবীর মুখে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু চোখে জলও জমল। মালতী নিজের জামা কাপড় গুছিয়ে নিলেন। খুশিতে তার হাত কাঁপছিল। তার চলাফেরায় যেন নতুন প্রাণ ফিরে এলো। কিছুক্ষণ পর মালতী নিবাসের সবার কাছ থেকে বিদায় নিয়ে হাসি মুখে বেরিয়ে গেলেন। আর তারপর সেই নীরবতা ফিরে এলো, দম বন্ধ করা সেই নিস্তব্ধতা। সুমিত্রা দেবী উঠে দেওয়ালের কাছে গেলেন, পেন্সিল তুললেন এবং ভারাক্রান্ত মনে আরও একটি দাগ টানতেই চোখের জল গড়িয়ে পড়ল। সুমিত্রা দেবীর একটি নিয়ম ছিল, প্রতিদিন সকালে উঠে নিজের সবচেয়ে পরিষ্কার ধোয়া শাড়িটি পরে তৈরি হওয়া, চুল আঁচড়ানো এবং সেই জানলার পাশে বসে থাকা যা নিবাসের মূল ফটকের দিকে খোলে, যেখান দিয়ে গাড়ি আসা যাওয়া করে। লোকে জিজ্ঞাসা করত, কাকিমা, এত সকালে সেজেগুজে কোথায় যাবেন? তিনি কিছু বলতেন না, শুধু একটু হাসতেন। যখনই কোনো গাড়ির শব্দ আসত, তার বুক এক মুহূর্তের জন্য জোরে ধরফর করত। তিনি জানলার গড়াতগুলো নিজের কুচকানো আঙুল দিয়ে শক্ত করে ধরে রাখতেন। তারপর গাড়ি থামত এবং কোনো অপরিচিত ব্যক্তি সেই গাড়ি থেকে নামত, আর সুমিত্রা দেবীর আঙুলগুলো ধীরে ধীরে গড়াত ছেড়ে দিত। কিন্তু এখন সেই অপেক্ষাও ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। এক সকালে নিবাসের সাধারণ ঘরে সব বয়স্করা গল্প করছিলেন। কেউ নিজের পেনশনের কথা বলছিলেন, কেউ ওষুধের খরচের কথা, আবার কেউ নিজের নাতির স্কুলে প্রথম হওয়ার গল্প করে গর্ববোধ করছিলেন। টেবিলের ওপর খবরের কাগজ পড়েছিল। সুমিত্রা দেবী চুপচাপ সেটি তুলে পাতা উল্টাতে লাগলেন, এবং তখনই একটি ছোট্ট বিজ্ঞাপনে তার চোখ আটকে গেল। প্রয়োজন, একটি স্বনামধন্য পরিবারে ৪ বছরের শিশুর দেখভাল ও হালকা ঘরের কাজের জন্য একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত কাজের লোক। বেতন ৯,০০০ টাকা। অবিলম্বে যোগাযোগ করুন। নিচে যে ঠিকানা লেখা ছিল তা দেখে সুমিত্রা দেবীর নিঃশ্বাস এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। তিনি দ্বিতীয়বার পড়লেন, তারপর তৃতীয়বার, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ওই ঠিকানা কি তার নিজের বাড়ির ছিল, যে বাড়ির ভিত্তি তিনি এবং তার স্বর্গীয় স্বামী সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়েছিলেন। আর তার ৪ বছরের নাতি নীল, যখন তিনি তাকে ছেড়ে এসেছিলেন, তখন সে ঠিকমতো হাঁটতেও শেখেনি। হঠাৎ তার বুকে মমতার এমন এক ঝড় উঠল, যা তার সমস্ত যুক্তিকে উড়িয়ে দিল। যদি অংশু আর তার স্ত্রী রূপার একজন কাজের লোকের দরকার হয়, তবে এর মানে বাড়িতে শিশুকে ভালোবাসা দেওয়ার মতো, তাকে সামলানোর মতো কেউ নেই। আধুনিকতা আর চাকরির অন্ধ দৌড়ে তার নাতি একা হয়ে পড়েছে। তার মনে এক যুদ্ধ শুরু হলো। আমি কি চলে যাব? ১.৫ বছর ধরে নাতিকে কোলে নিইনি, ওর হাসির শব্দ পর্যন্ত ভুলে গেছি। আর এখন সেই শিশু কি অন্য কারোর কোলে বড় হবে? না, আমি এমন হতে দেব না। কিন্তু সাথে সাথেই অন্য একটি কণ্ঠস্বর জেগে উঠল। নিজের ছেলের বাড়িতে কাজের লোক হয়ে যাবি তুই? যদি অংশু চিনে ফেলে, যদি পুত্রবধূ ৪ জনের সামনে ধাক্কা দিয়ে বের করে দেয়, এই অপমান সহ্য করতে পারবি তো? সারা দিন এই মানসিক টানাপড়ানে কেটে গেল। তার প্লেটে রাখা ডাল আর ভাত তেমনি ঠান্ডা পড়ে রইল। বয়স্কদের মধ্যে প্রতিদিনের কথাবার্তাগুলো আজ তার কাছে অসহ্য আওয়াজ মনে হচ্ছিল।
রাতে যখন পুরো নিবাস ঘুমিয়ে পড়েছে, সুমিত্রা দেবীর মনে এক ভয়ঙ্কর দ্বন্দ্ব চলছিল। একপাশে মমতা চিৎকার করছিল, যা সুমিত্রা, এটাই সুযোগ, কাজের লোক হয়ে ওই বাড়িতে ফিরে যা, একবার নিজের নাতিকে বুকে টেনে নে। কিন্তু অন্যদিকে অন্তরাত্মা ভয় পাচ্ছিল। তারপর নীলের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সেই নিষ্পাপ মুখ, গোলাপের কুড়ির মতো ঠোঁট, ওর গায়ের হালকা দুধ আর পাউডারের গন্ধ। তার মনে হল যেন সেই সুবাস হঠাৎ সারা ঘরে ছড়িয়ে পড়েছে। তার চোখ থেকে দুটি তপ্ত অশ্রুবিন্দু হাতের তালুতে পড়ল। আর তারপর এক হাহাকার করা মমতার কাছে পৃথিবীর সব যুক্তি তুচ্ছ হয়ে গেল। না, আমি যাব। অংশু চিনে ফেলুক, কটু কথা বলুক, পুত্রবধূ আমাকে অপমান করুক, কিন্তু নিজের নাতিকে কোনো অচেনা মানুষের কোলে ছেড়ে দেব না। পরদিন সকাল ঠিক ৯টায় সুমিত্রা দেবী নিবাসের পরিচালিকা অর্পিতা দিদির অফিসে পৌঁছালেন। অর্পিতা দিদি, আমার ১ মাসের ছুটি চাই। অর্পিতা দিদি রেজিস্টার থেকে নজর তুললেন, চশমা খুলে তাকে দেখলেন। ছুটি? কিন্তু কাকিমা, তোমার ছেলে তো ১.৫ বছরে শুধু টাকা পাঠিয়েছে, দেখা করতে আসেনি, যাবে কোথায়? সুমিত্রা দেবী নজর নিচু করলেন। আমার ছোট বোন গ্রামে খুব অসুস্থ। মিথ্যে বলতে গিয়ে সুমিত্রা দেবীর ঠোঁট কাঁপছিল। অর্পিতা দিদি এক পলক তাকে দেখলেন, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে রেজিস্টার খুললেন, এন্ট্রি করলেন এবং আউটপাস ধরিয়ে দিলেন। নিজের খেয়াল রেখো কাকিমা। চিরকুট হাতে নিয়ে সুমিত্রা দেবী ঘরে ফিরে এলেন। তিনি চিন্তায় পড়লেন, কিন্তু যাব কিভাবে, আর কোন নামে? নিজের বাড়িতে যাওয়ার জন্যে আমাকে আজ নিজের অস্তিত্ব মুছে ফেলতে হবে, নিজের পরিচয় আর বেশভূষা বদলাতে হবে। সুমিত্রা দেবী ঘরের সেই ঝাপসা আয়নার সামনে দাঁড়ালেন। দীর্ঘ সময় পর প্রথমবার তিনি নিজেকে খুঁটিয়ে দেখলেন। যা দেখলেন তা তাকে অবাক করে দিল। বেশ বদলানোর জন্যে তাকে নতুন কিছু করতে হবে না। ১.৫ বছরের একাকিত্ব তার চেহারা আগেই বদলে দিয়েছে। চোখ কোটরে ঢুকে গেছে, গাল ভেঙে গেছে, শরীর দুর্বল হয়ে পড়েছে। যে ছেলে তাকে এখানে ছেড়ে গিয়েছিল, তার দেওয়া যন্ত্রণা তার রূপ অনেকটাই বদলে দিয়েছিল। নিকটের দৃষ্টি দুর্বল হওয়ার কারণে গত মাসেই সরকারি হাসপাতাল থেকে একটি চশমা পেয়েছিলেন। সেই মোটা কালো প্লাস্টিক ফ্রেমের চশমা নাকে পড়তেই সুমিত্রা দেবীর অবশিষ্ট পরিচয়টুকুও যেন হারিয়ে গেল। স্বর্গীয় স্বামীর দেওয়া শেষ সোনার হারটি খুলে তিনি নিজের ঝোলার ভেতর রেখে দিলেন। পরার জন্যে তিনি এমন একটি সুতি শাড়ি বেছে নিলেন যার রং ফিকে হয়ে গেছে। তিনি কোমর আর কাঁধ একটু বেশি ঝুঁকিয়ে নিলেন। যখন তিনি পুনরায় আয়নায় দেখলেন, তখন আয়নাও যেন তাকে চিনতে অস্বীকার করল। এই সুমিত্রা দেবী নন, এ অন্য কোনো নারী, ক্লান্ত, পরাজিত, জগতের হোঁচট খাওয়া এক অশিক্ষিত মহিলা, অনিতা, যে কয়েকটা টাকার জন্যে কারোর শিশু দেখতে যাচ্ছে। নিবাসের বাইরের পৃথিবীটা আজ অন্যরকম লাগছিল তার কাছে। গত ১.৫ বছর তিনি এই পৃথিবী দেখেননি। অটো করে তিনি বাসস্ট্যান্ডে গেলেন এবং শহরগান্ধ বাসে চড়ে বসলেন। পৌঁছনোর পর যখন সেই কলোনিতে পা রাখলেন, তখন বুকটা খাঁচায় বন্দি পাখির মতো জোরে জোরে ধরফর করতে লাগল। বিকেল ৪টে বাজে। সুমিত্রা দেবী নন, অনিতা সেই বড় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, যা তিনি ও তার স্বামী সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়েছিলেন। তার নজর গেটের পিলারের দিকে গেল এবং তার পা থমকে গেল। যেখানে কখনো পাথরে খোদাই করে শান্তিনিকেতন লেখা থাকত, সেখানে এখন একটি চকচকে পিতলের প্লেট লাগানো, যাতে ইংরেজি অক্ষরে লেখা অংশু রেসিডেন্স। সুমিত্রা দেবীর চোখ ভিজে এলো, কিন্তু এখন কাঁদার সময় নয়। তিনি নিজের কোমর আরও একটু ঝুঁকিয়ে নিলেন, কাঁপা হাতে শাড়ির আঁচল টেনে নিজের মুখের অর্ধেকটা এমনভাবে ঢেকে নিলেন যাতে শুধু তার ঝাপসা চোখ দুটো দেখা যায়। গেটের ভেতরে উঁকি দিলেন। এই বুড়ি, কোথায় মুখ তুলে ভেতরে ঢুকছিস? পেছন থেকে এক কড়া এবং রুক্ষ কণ্ঠস্বর ভেসে এলো। সুমিত্রা দেবী ঘুরে দেখলেন, এ তার পুত্রবধূ রূপা, যে শপিং ব্যাগ হাতে নিয়ে গাড়ি থেকে নামছে আর তার দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। মেম সাহেব, সুমিত্রা দেবী নিজের গলা ভারী করে বললেন, ওই খবরের কাগজে পড়ে এসেছি, শিশু সামলানোর কাজের জন্য। রূপা তাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘৃণার দৃষ্টিতে দেখল। আচ্ছা, ভেতরে চলো, রুক্ষভাবে বলল সে, এবং উঁচু হিল জুতোর খটখট শব্দে এগিয়ে গেল। ড্রয়িং রুমের দরজা খুলতেই এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া সুমিত্রা দেবীর মুখে এসে লাগল। ভেতরে দামি রুম ফ্রেশনারের সুবাস। সামনে সোফায় অংশু বসেছিল, চোখে চশমা এবং সামনে ল্যাপটপ। অংশুকে দেখেই সুমিত্রা দেবীর পা যেন মাটিতে গেঁথে গেল। তার অংশু, তার আদরের ছেলে, আগের চেয়ে অনেকটা রোগা লাগছে, কপালে গভীর ভাঁজ, সে বেশ মানসিক চাপে আছে। এক মায়ের মন চিৎকার করে উঠল। ইচ্ছে হলো দৌড়ে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করি, বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? এত দুর্বল কেন হয়ে গেছিস? নিজের খেয়াল রাখিস না কেন? কিন্তু তার পা
মাটির সাথে আটকে রইল। তিনি জানতেন তাঁর আর অংশুর মধ্যে এখন কয়েক কদমের নয়, বরং মর্যাদার ব্যবধান রয়েছে। ততক্ষণে রূপা মোবাইলে ব্যস্ত হয়ে ভেতরে এলো। সে বুড়িকে ঘৃণার দৃষ্টিতে দেখে অংশুকে বলল, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে না, সেটাই পড়ে এসেছে কাজের জন্য। অংশু এক নজর দেখে জিজ্ঞাসা করল, আগে কোথায় কাজ করেছেন? বয়স তো বেশি মনে হচ্ছে। শিশুর পেছনে দৌড়াতে পারবেন তো? আর হ্যাঁ, কোনো অসুখ বিসুখ নেই তো? জি বাবু, কোনো অসুখ নেই, শুধু দুবেলা ভাত ডাল আর কাজ চাই। সুমিত্রা দেবী মাথা নিচু করে বললেন। ঠিক আছে, রূপা রুক্ষভাবে বলল, তোমাকে নীলকে সামলাতে হবে। ওকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো আর ওর খেয়াল রাখা তোমার দায়িত্ব। নীল যখন ঘুমিয়ে থাকবে তখন ঘরের বাকি কাজও করতে হবে। আজ থেকেই কাজে লেগে যাও। তোমার কাজ পছন্দ হলে তবেই রাখব। মাসে ৯,০০০ টাকা দেব। সুমিত্রা দেবী চুপচাপ মাথা নেড়ে সায় দিলেন। সেই মুহূর্তে শান্তিনিকেতনের মালকিন চিরতরে মারা গেলেন, আর নিজের দোরগোড়াতেই অংশু রেসিডেন্সের কাজের লোক অনিতার জন্ম হল। চলো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছ? ওপরের ঘরে যাও, নীল ওখানেই আছে। রূপা মাথা না তুলেই হুকুম দিল। সুমিত্রা দেবী ভারাক্রান্ত মনের সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। ওপরে ওঠার সময় তার দম আটকে আসছিল। বয়সের কারণে নয়, উত্তেজনার কারণে। কারণ ১.৫ বছর পর তিনি তার নাতিকে দেখতে যাচ্ছিলেন। ঘরের দরজা আধা খোলা ছিল। ভেতরের দৃশ্য দেখে তার কলিজা মুখে চলে এলো। ৪ বছরের নিষ্পাপ নীল, যার গাল কখনো টমেটোর মতো লাল থাকত, সে এখন ফ্যাকাশে আর প্রাণহীন দেখাচ্ছে। সে একটা কোণে বসে ট্যাবলেটের স্ক্রিনে চোখ গেঁথেছিল। ঘরে খেলনা ছড়ানো ছিল, কিন্তু শিশুর মুখে আনন্দের ছিটে ফোঁটাও ছিল না। সুমিত্রা দেবী ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন। দেওয়ালে তার ছায়া পড়ল, কিন্তু নীল নজর তুলল না। সে যন্ত্রের মতো শুধু ট্যাবলেট স্ক্রল করছিল। সুমিত্রা দেবী থমকে দাঁড়ালেন। আঁচলের আড়াল থেকে তার ঠোঁট বিড়বিড় করে উঠল, নীল, আমার বাচ্চা। তার ইচ্ছে হল ওকে কোলে তুলে নিয়ে এত ভালোবাসা দিতে যাতে ওর মুখেরই রুক্ষতা ধুয়ে যায়, কিন্তু তিনি নিজেকে সামলালেন। তিনি এখন দিদিমা নন, কাজের লোক। বাবা, তিনি ধরে আসা গলায় ডাকলেন। নীল ঘাড় ঘুরিয়ে দেখল। ওর চোখে কোনো উৎসাহ ছিল না, ছিল শুধু বিরক্তি। আরেকজন আয়া, আমার কাউকে চাই না, যাও এখান থেকে। সে বিরক্ত হয়ে নিজের খেলনা মেঝেতে আছাড় মারল। সুমিত্রা দেবী ভেতরে এলেন, খেলনাটি তুললেন এবং নীলের পাশে গিয়ে বসলেন। ওর মাথায় হাত রেখে বললেন, আমি তোমার জন্য হালুয়া বানাবো, গুড় দিয়ে? তিনি এমনিই জিজ্ঞাসা করেছিলেন, কারণ তার ছেলে অংশুও গুড়ের হালুয়া পছন্দ করত। নীল এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ট্যাবলেট ছেড়ে প্রথমবার অনিতার চোখের দিকে তাকাল। সেই ঝাপসা আর কুচকানো চোখের মধ্যে সে পরিচিত কিছু খুঁজে পেল। তুমি কি করে জানলে আমার গুড়ের হালুয়া পছন্দ? নীলের গলায় কিছুটা নরম ভাব এলো। সুমিত্রা দেবীর গলা ধরে এলো। বাচ্চাটা মিষ্টি খুব পছন্দ করে না, তাই। তিনি নিজের কাঁপতে থাকা হাত দিয়ে নীলের মাথায় হাত বোলাতে শুরু করলেন। তিনি যেই নীলের নরম চুলগুলো ছুলেন, নীল চোখ বন্ধ করে ফেলল। সেই স্পর্শ, সেই ওম, যা সে মাসের পর মাস পায়নি। অংশু আর রূপার কাছে ওকে দেওয়ার জন্য দামি খেলনা আর গাজেট তো ছিল, কিন্তু মমতা ভরা স্পর্শ ছিল না। সুমিত্রা দেবী ওর সাথে একটু আদর করে কথা বলতেই নীলের মুখে হাসি ফুটে উঠল। তারপর সে হঠাৎ তার কাছে এলো এবং তার কোলে মুখ লুকালো। সেই কাজের লোকের কাপড় থেকে সে সেই সুবাস পাচ্ছিল, যাতে সে আপনত্ব অনুভব করছিল। আন্টি, তুমি চলে যাবে না তো? মা বাবা তো সবসময় ব্যস্ত থাকে, আমার খুব ভয় লাগে। নীলের গলায় ছিল নিষ্পাপতা। সুমিত্রা দেবী ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে তার মনে হল তার এখানে আসা সার্থক হয়েছে। ওই ৪ বছরের শিশুর তাকে প্রয়োজন ছিল। ঠিক সেই সময়ে রূপা ঘরের দরজায় এসে দাঁড়াল। অনিতা, একে এত আদর দিও না। খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আর শোনো, এর সাথে বেশি বাংলায় কথা বলবে না, ওর স্কুলে সবাই ইংরেজিতে কথা বলে। আদেশ দিয়ে সে চলে গেল। সুমিত্রা দেবী নীলকে ধীরে ধীরে আলাদা করলেন এবং ওর চোখের জল মুছিয়ে দিলেন। যাব না বাবা, কক্ষনো যাব না। নীল তার হাত শক্ত করে ধরল। ওর সেই ছোট্ট হাতের মুঠোলে এত জোর ছিল, যেন সে তার ডুবতে থাকা দুনিয়ার শেষ আশ্রয় আঁকড়ে ধরে আছে। সুমিত্রা দেবী বুঝে গেলেন, এই বাড়িতে শুধু তিনিই একা অপরিচিত নন, তার নাতিও
আপনজনদের মাঝে একজন অপরিচিতের মতো হাঁসফাঁস করছে। রান্নাঘরে ঢুকতেই সুমিত্রা দেবীর হৃদয়ে স্মৃতির ঢেউ আছড়ে পড়ল। এখানকার দেওয়ালে আজও তার হাতের মশলার ঘ্রাণ এবং অংশুর বাবার সাথে করা হালকা মান অভিমান আর হাসির শব্দ চাপা ছিল। অনিতা হয়ে তিনি রান্নাঘরে কাজ তো করছিলেন, কিন্তু তার মন বারবার পুরনো সুমিত্রা দেবীর মতো অংশুর পছন্দের খাবার রান্না করার জন্য ছটফট করত। এক বিকেলে যখন রূপা ক্লাব পার্টিতে গিয়েছিল আর অংশু অফিস থেকে ফিরবে, সুমিত্রা দেবী খুব যত্ন করে অংশুর প্রিয় গুড়ের হালুয়া তৈরি করলেন। অংশু যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, হালুয়ার বাটি ওর সামনে রাখা হলো। অংশু যেই প্রথম চামচ মুখে দিল, সে থমকে গেল। সেই স্বাদে এমন কিছু ছিল যা ওকে এক মুহূর্তের জন্য ছোটবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল। অংশু অবাক হয়ে বলল, হালুয়া কে বানিয়েছে? এটা তো একদম ছোটবেলার মতো হয়েছে। শুনতেই সুমিত্রা দেবীর হৃদয়ে যেন হাহাকার উঠল। নিজের পরিচয় প্রকাশ পাওয়ার ভয়ে তিনি শিউরে উঠলেন। তখনই হঠাৎ অংশুর ফোন বেজে উঠল। ফোনে কথা বলার পর অংশু হালুয়ার বাটি সরিয়ে দিল। ব্যাস, আর খাবো না, ক্যালোরি বেশি হয়ে যাবে। সুমিত্রা দেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আজ তো অল্পের জন্য বেঁচে গেলাম, ভাবতে ভাবতে তিনি চুপচাপ বাটিটি নিয়ে গেলেন। কিন্তু আসল ধাক্কা তো তখনও বাকি ছিল। দুদিন পর বিকেলে রূপার ক্লাব পার্টি ছিল। সুমিত্রা দেবী দেখলেন রূপা তৈরি হয়ে রান্নাঘরে এলো। তাকে খুব সুন্দর লাগছিল। তিনি দেখলেন রূপা খুব দ্রুত রান্নাঘরের একটি তাক থেকে একটি টনিকের বোতল বের করল এবং সেই টনিকের অনেকটা পরিমাণ নীলের দুধের গ্লাসে মিশিয়ে দিল। সুমিত্রা দেবীর মন ঘাবড়ে উঠল। নীলের কোনো অসুখ নেই তো, তাহলে এই টনিক কেন? রূপা চলে যাওয়ার পর তিনি দেখলেন সেটি ছিল ঘুমের ওষুধ মেশানো টনিকের বোতল। রূপা যখন দুধের গ্লাস নিয়ে ঘরের দিকে এগোল, মমতার টানে সুমিত্রা দেবী থাকতে পারলেন না। তিনি পেছনে পেছনে ঘরে গেলেন। যেই রূপা গ্লাসটি নীলের মুখে ধরতে চাইল, সুমিত্রা দেবী কাঁপতে থাকা গলায় জিজ্ঞাসা করেই ফেললেন, মিম সাহেব, ক্ষমা করবেন, কিন্তু নীল বাবা তো একদম সুস্থ দেখাচ্ছে, তাহলে এই ওষুধ কেন? ওর কোনো কষ্ট হচ্ছে? রূপার হাত থমকে গেল। ওর চোখে রাগ নেমে এলো। সে সুমিত্রা দেবীকে ঘৃণার চোখে দেখে গর্জে উঠল, তোমার সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার? নিজের মর্যাদা ভুলো না অনিতা। তুমি এখানে শুধু কাজ করতে এসেছ। এখানে থাকতে হলে নিজের কাজ নিয়ে থাকো। এই টনিক ওকে শান্ত করার জন্য, এটা খেয়ে ও আরামে ঘুমাবে। কিন্তু তুমি তো অশিক্ষিত, তাই এসব তোমার মাথায় ঢুকবে না। চুপচাপ নিজের কাজ করো আর আমার কোনো কাজের মাঝে আসবে না। একথা বলে রূপা সেই বিষের মতো দুধ জোর করে নীলের গলায় ঢেলে দিল। সুমিত্রা দেবীর কলিজা ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। যাওয়ার সময় রূপা দরজা থেকে ফিরে আরও একটি হুকুম শোনাল, শোনো, আমার ফিরতে দেরি হবে। রান্নাঘরে বাসনের স্তূপ পড়ে আছে, সব ঝকঝকে হাওয়া চাই। আর আলমারিতে রাখা সব কাপড় এক্ষুনি ইস্ত্রি করে রাখবে। কাজে ঢিলেমি সহ্য করব না। রূপার গাড়ির শব্দ দূরে মিলিয়ে যেতেই বাড়িতে নিস্তব্ধতা ছেয়ে গেল। সুমিত্রা দেবী কাজ ফেলে দ্রুত নীলের কাছে পৌঁছালেন। তার আত্মা কেঁপে উঠল যখন দেখলেন যে বাচ্চা 10 মিনিট আগেও হাসছিল, সে এখন বিছানায় অচেতন হয়ে পড়ে আছে। হঠাৎ তার সাধারণ ঘরে টিভিতে দেখা সেই খবরের কথা মনে পড়ল, যেখানে বলা হয়েছিল অনেক টনিকে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ থাকে এবং আধুনিক বাবা মায়েরা শিশুদের শান্ত রাখতে তাদের ঘুমের ওষুধ হিসাবে এই টনিক খাইয়ে দেয়। সুমিত্রা দেবীর আত্মা শিউরে উঠল। এ তো ধীরগতির বিষ। নিজের পার্টি আর বিলাসিতার জন্যই নারী এক নিষ্পাপ শিশুকে মৃত্যুর মতো ঘুমে পাঠিয়ে দিচ্ছে। সুমিত্রা দেবীর মন কেঁদে উঠল, হে ঈশ্বর, এ কেমন সংসার? এখানে সম্পর্কের বদলে স্ট্যাটাস আর মমতার বদলে ওষুধের নেশা। এ তো সংসার নয়, এ এক সাজানো কবরস্থান যেখানে জ্যান্ত মানুষগুলো দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। আরও কিছুদিন কাটল। এক রাতে সুমিত্রা দেবীর ঘুম আসছিল না। তিনি জল খাবার জন্য নিচে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন, তখনই অংশুর ঘর থেকে আসা ফিসফিসানি তার পা থামিয়ে দিল। দরজা হালকা খোলা ছিল এবং ভেতরে অংশু ফোনে কথা বলছিল। কিন্তু যা কথা হচ্ছিল তা শুনে সুমিত্রা দেবীর হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। উকিল সাহেব, আপনি যেভাবেই হোক মায়ের মৃত্যুর প্রমাণপত্র বানিয়ে দিন। অংশুর স্বরে কোনো দ্বিধা ছিল না। আমাকে এই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করতে হবে। মা তো এমনিও অন্য শহরের বৃদ্ধ নিবাসে পড়ে আছে, সে আর ফিরবে না। আমি কালই মায়ের ছবিতে মালা পরিয়ে দেব, পাড়া প্রতিবেশীকে বলবো মা গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানেই ওনার দেহত্যাগ হয়েছে। সুমিত্রা দেবী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। অংশু আবার বলল, আরে উকিল সাহেব, আপনার জন্য কি অসম্ভব? টাকার চিন্তা করবেন না, এই কাজটা করে দিন, মুখ চাওয়া দাম দেব। আমাকে তাড়াতাড়ি বাড়িটা বিক্রি করে বিদেশে শিফট হতে হবে। সুমিত্রা দেবীর মাথা ঘুরতে লাগল।
যে ছেলেকে তিনি ৯ মাস গর্ভে ধারণ করেছেন, হাঁটতে শিখিয়েছেন, তিল তিল করে বড় করেছেন, আজ সেই ছেলেই তার বেঁচে থাকতেই তার অস্তিত্ব মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছে। তার বুকে তীব্র যন্ত্রণা অনুভব হলো। এই যন্ত্রণা অংশু তাকে নিবাসে রেখে আসার যন্ত্রণার চেয়েও বড় ছিল। অংশু ফোন রাখতেই এক মুহূর্তের জন্য তার মুখে অপরাধ বোধ ফুটে উঠল। সে মাথা চেপে ধরে চেয়ারে বসে পড়ল। তখনই রূপা তার কাঁধে হাত রাখল। বেশি ভেবো না অংশ, রূপা ঠান্ডা গলায় বলল। আমরা যা করছি তা আমাদের ভবিষ্যতের জন্য করছি। তোমার কি মনে হয় তুমি যদি তোমার মাকে বাড়ি বিক্রির কথা বলো তবে কি তিনি রাজি হবেন? একদমই না। তিনি ওনার পুরনো স্মৃতি আঁকড়ে বসে থাকবেন, আর আমাদের কেরিয়ার বরবাদ হয়ে যাবে। এখন ঘুমাও। রূপা আলো নিভিয়ে দিল। তারা দুজন তো ঘুমাতে গেল, কিন্তু সুমিত্রা দেবীর চোখ থেকে ঘুম পুরোপুরি উড়ে গেল। তিনি নিজের ঘরে ফিরে এলেন। অন্ধকার ঘরে অংশুর ছোটবেলার স্মৃতিগুলো সিনেমার মতো তার চোখের সামনে ভাসতে লাগল। তার মনে পড়ল সেই ছোট্ট অংশুকে, যে বাজারে ভিড় দেখে ভয় পেত এবং মায়ের আঙ্গুল এমনভাবে ধরে রাখত যেন ছেড়ে দিলেই পৃথিবী শেষ হয়ে যাবে। সেই অংশু যে ছোটবেলায় সামান্য চোট লাগলে মা মা বলে তার কোলে মুখ লুকাত, আজ সেই অংশু টাকার অন্ধ দৌড়ে মায়ের অস্তিত্বই মুছে দিল। সুমিত্রা দেবীর মন চিৎকার করছিল, এত স্বার্থপর কবে থেকে হয়ে গেলি রে তুই? যে আঙ্গুল ধরে তুই হাঁটতে শিখেছিস, আজ সেই আঙ্গুল কাটতে চলেছিস। তার ভেতরে এক দৃঢ়তার জন্ম হল। চোখের জল শুকিয়ে গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন, যখন আমার ছেলে আমাকে মনে মনে মেরেই ফেলেছে, তখন এই বাড়িতে অনিতা হয়ে থাকার আর কি মানে? বেঁচে থাকতে নিজের মৃত্যু দেখে নিলাম আমি। এখন এখানে এক মুহূর্ত থাকাও পাপ। তিনি ঠিক করলেন, কাল কাউকে কিচ্ছু না বলে চুপচাপ এখান থেকে চলে যাবেন, সেই বৃদ্ধ নিবাসে, অচেনা লোকেদের মাঝে। কারণ এখানে তো আপনজনেরাই খুনি হয়ে বসে আছে। কিন্তু সুমিত্রা দেবী জানতেন না যে পরের দিন এই বাড়িতে কি তাণ্ডব হতে চলেছে। পরের দিন বিকেলে রূপা বরাবরের মতো নিজের ক্লাব পার্টিতে যাওয়ার জন্য তৈরি ছিল। সে নির্দয়ভাবে নীলকে সেই টনিক খাইয়ে দিয়ে কাজের লোককে বলল, আমি যাচ্ছি। নীল ঘুমাচ্ছে, আমি না আসা পর্যন্ত ওকে জাগাবে না, ঘরের সব কাজ শেষ করে রাখবে। অংশু আগেই অফিসে চলে গিয়েছিল। সুমিত্রা দেবী দেখলেন টনিক খাবার সাথে সাথেই নীলের ঘুম পেতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। এখন আমার এখানে থাকার আর কোনো মানে হয় না, তিনি নিজেকে বললেন। অনিতা হয়ে এখানে তিল তিল করে মরার চেয়ে ভালো আমি আমার সেই নিবাসের নির্জনতায় ফিরে গিয়ে মরি। কিন্তু যাওয়ার আগে তার ভেতরের হাহাকার করা মমতা তাকে কাগজ আর পেন তুলতে বাধ্য করল। তিনি কাঁপতে থাকা হাতে অংশুর নামে একটি চিঠি লিখলেন এবং সেটি অংশুর ঘরের টেবিলের ওপর রেখে দিলেন। নিজের ঝোলা নিয়ে তিনি ঘর থেকে বের হতে যাবেন, তখনই তার নাকে কিছু গ্যাসের তীব্র গন্ধ এলো। তিনি ঘাবড়ে গিয়ে চারদিকে চাইলেন। সব শান্ত ছিল, কিন্তু উপরে তাকাতেই তার জ্ঞান হারানোর দশা হল। রান্নাঘরের পুরনো গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ছিল এবং সেই গ্যাসের ঘন কুয়াশা সারা বাড়িতে ছড়িয়ে পড়ছিল। সুমিত্রা দেবীর প্রথম চিন্তা ছিল নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর, কিন্তু তখনই তার মনে পড়ল উপরে ঘরে নীল আছে, ওকে ঘুমের টনিক খাওয়ানো হয়েছে, ও চাইলেও জাগতে পারবে না। নীল, আমার বাচ্চা! সুমিত্রা দেবীর গলা থেকে এক চিৎকার বেরিয়ে এলো। তিনি নিজের ঝোলা মেঝেতে ছুঁড়ে ফেললেন। তার বৃদ্ধ হাড়ে না জানি কোথা থেকে বিদ্যুৎ গতি চলে এলো। তিনি বাইরে পালানোর বদলে সেই ঘরের দিকে দৌড়ালেন যেখানে মৃত্যু নিজের তাণ্ডব শুরু করেছে। তিনি দ্রুত রান্নাঘর থেকে ভেজা গামছা নিজের গায়ে জড়িয়ে নিলেন এবং পাশে রাখা একটি চাদর জলে ভিজিয়ে শরীরে মোড়লেন। তিনি গ্যাসের ঘন কুয়াশা চিলে উপরে পৌঁছালেন। নীলের ঘর গ্যাসে ভরে গিয়েছিল। নিষ্পাপ শিশুটি অচেতন পড়েছিল। সুমিত্রা দেবী ওকে নাড়ালেন, ঝাঁকালেন, নীল, জলদি ওঠো না, এখান থেকে পালাতে হবে। কিন্তু নীলের ঘুম ভাঙল না। সুমিত্রা দেবী এক মুহূর্ত দেরি না করে নীলকে সেই ভেজা চাদরে জড়ালেন এবং নিজের বৃদ্ধ বুকে পাথরের মতো আঁকড়ে ধরলেন। যখন তিনি নিচে নামতে যাচ্ছিলেন, গ্যাসের তীব্রতায় একটি বিস্ফোরণের ঝাঁকুনি লাগল এবং সিলিং থেকে ভেঙে পড়া একটি কাঠের টুকরো সরাসরি তার পিঠের ওপর পড়ল। এক যন্ত্রণাদায়ক চিৎকার তার গলায় গুমড়ে মরল। তার শাড়িতে গ্যাসের আগুন লেগে গিয়েছিল, পিঠ পুড়ে যাচ্ছিল, কিন্তু নীলের ওপর থেকে তার বাঁধন আলগা হল না। তিনি তার শেষ শক্তি সঞ্চয় করলেন এবং নিজেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে ঠেলে দিলেন, যাতে নীল তার শরীরের আড়ালে সুরক্ষিতভাবে নিচে পৌঁছাতে পারে। বাইরে মানুষের ভিড় জমেছিল। অংশু আর রূপাও খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিল। অংশু পাগলের মতো চিৎকার করছিল, আমার ছেলে ভেতরে আছে, কেউ বাঁচাও! কিন্তু গ্যাসের ভয়াবহতা দেখে প্রতিবেশীরাও থমকে যাচ্ছিল। তখনই কালো গ্যাসের কুয়াশা থেকে একটি জ্বলন্ত আকৃতি বাইরে বেরিয়ে এলো এবং কয়েক কদম পর মাটিতে আছাড় খেয়ে পড়ল। প্রতিবেশীরা দৌড়ে গিয়ে নীলকে সেই আকৃতির 2 হাত থেকে ছাড়িয়ে নিল।
চাদর ভেজা থাকার কারণে বাচ্চাটি সুরক্ষিত ছিল। অংশু নীলকে বুকে জড়িয়ে নিল। আমার বাচ্চা। তখনই তার নজর সেই ঝলসে যাওয়া মহিলার উপর পড়ল, যাকে স্ট্রেচারে তোলা হচ্ছিল। সে সেই কাজের লোকটি দেখতে এগিয়ে গেল যে তার ছেলের প্রাণ বাঁচিয়েছে, কিন্তু স্ট্রেচারের কাছে পৌঁছতেই তার পায়ের তলা মাটি সরে গেল। গ্যাসের ধোঁয়ায় আর সেই ধস্তাধস্তিতে ওই মহিলার মুখ থেকে মোটা ফ্রেমের চশমাটি কোথাও পড়ে গিয়েছিল, এবং সেই ঘুমটাও সরে গিয়েছিল যার আড়ালে তিনি এতক্ষণ নিজের মুখ লুকিয়ে রেখেছিলেন। অংশুর হৃৎস্পন্দন যেন থমকে গেল। সেই ঝলসে যাওয়া মুখ, সেই চোখ, তার মনে হলো সে নিজের মাকেই দেখছে। কিন্তু তার মস্তিষ্ক মানতে পারছিল না যে মা নিবাসে আছে, সে এখানে কি করে আসবে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার অংশুকে জানালেন বাচ্চা ঠিক আছে, শুধু কিছু ছোটখাটো আঁচড় লেগেছে, কিন্তু ওই কাজের লোকের অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নীলের সুরক্ষার কথা জেনে অংশু বাড়ির অবস্থা দেখতে ফিরে এলো। রূপা তখনও হাসপাতালেই ছিল। প্রতিবেশীরা গ্যাস বন্ধ করে দিয়েছিল, কিন্তু বাড়ির চারদিকে গ্যাস আর ধোঁয়ার গন্ধ ছিল। অংশু যখন নিজের ঘরে পরিস্থিতি দেখতে গেল, তার নজর টেবিলের ওপর রাখা একটি কাগজের ওপর পড়ল। গ্যাসের তাপ সেই ঘর পর্যন্ত পৌঁছায়নি, তাই কাগজটি সুরক্ষিত ছিল। অংশু কৌতূহল নিয়ে কাগজটি তুলল। যেই তার নজর হাতের লেখার ওপর পড়ল, সে হতবাক হয়ে গেল। সেটি ছিল তার মায়ের হাতের লেখা। কিন্তু মায়ের চিঠি এখানে কিভাবে? সে অবাক হল। কাঁপা হাতে অংশু সেই চিঠি পড়তে শুরু করল। অংশু, আমার লাল, অনেক বড় হ। যখন তুই আমাকে নিবাসে ছাড়তে এসেছিলি, তুই বলেছিলি ২০ দিন পর আমাকে নিতে আসবি, কিন্তু তুই তো আমাকে ভুলেই গেলি। তাই আমি নিজেই চলে এলাম। মা হয়ে নয়, একজন কাজের লোক হয়ে এই বাড়িতে ঝাড়ু পোছা করলাম, চাকরানির সব কাজ করলাম, কিন্তু কোনো কষ্ট ছিল না, কারণ এই উচিলায় আমি প্রতিদিন আমার ছেলে আর নাতির মুখ তো দেখতে পেতাম। বাবা, ওই ছোট্ট শিশুটা নীল, ও খুব একা। ওর নিজের মা বাবার ভালোবাসা আর সঙ্গ খুব প্রয়োজন। তোর কাছে মিনতি, আধুনিকতা আর স্ট্যাটাসের নামে ওই নিষ্পাপ শিশুর জীবন বরবাদ করিস না। নিজের সুবিধা আর পার্টিতে যাওয়ার জন্য বৌমা ওকে প্রতিদিন ঘুমের টনিক খাইয়ে দেয়, যাতে ও ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকে। কিন্তু বাবা, ওর ঘুমের ওষুধের নয়, তোমাদের দুজনের ভালোবাসার প্রয়োজন। রূপাকেও বুঝিয়ে বলিস, আমার নীলকে সামলে রাখিস, কারণ আজ আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। হ্যাঁ রে আমার লাল, কাল রাতে আমি তোর আর উকিলের কথা শুনে ফেলেছিলাম। তুই তোর বেঁচে থাকতেই আমার ছবিতে মালা পরানোর সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু কোনো কথা নেই বাবা, আমি নিজেই তোর জীবন থেকে চিরতরে চলে যাচ্ছি। শুধু শেষবারের মতো তোকে বুকে জড়িয়ে ধরার বাসনাটা অপূর্ণই রয়ে গেল। তোর অভাগিনী মা। চিঠিটি অংশুর হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল। তার চোখ ফেটে আসছিল। ওই কাজের লোক, ওই অনিতা আমার মা ছিল। আমার মা আমার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজেকে গ্যাসের আগুনে সঁপে দিল। এক যন্ত্রণাদায়ক হাহাকার অংশুর গলা দিয়ে বেরিয়ে এলো এবং সে পাগলের মতো হাসপাতালের দিকে ছুটল। তার এমন অবস্থা দেখে রূপা বলল, কি হয়েছে, এত ঘাবড়ে আছো কেন? অংশু কাঁপা হাতে সেই চিঠি রূপাকে দিল। মা! অংশুর গলা দিয়ে এক হাহাকার বেরোল এবং সে কাঁদতে কাঁদতে সোজা আইসিইউর ভেতরে দৌড়ে গেল। সামনে ব্যান্ডেজে মোড়ানো অচৈতন্য অবস্থায় সুমিত্রা দেবী শুয়েছিলেন। মনিটরে তার ধরফরানি যেন দম তরছে। অংশু তার বিছানার পাশে হাঁটু গেড়ে ধপাস করে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি স্বার্থে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি পৃথিবীর সবচেয়ে জঘন্য ছেলে মা। চোখ খুলে দেখো, তোমার অংশু এসেছে। তখনই সেখানে থাকা ডাক্তার নীলকে পরীক্ষা করতে করতে এমন এক কথা বললেন যা অংশুর আত্মাকে চিরে দিল। ডাক্তার ভারী গলায় বললেন, অবিশ্বাস্য, এই বৃদ্ধার সাহসকে ভগবানও কুর্নিশ করবেন। তিনি নিজে ৭৫% গ্যাসে বিষাক্ত হয়ে গেছেন। ওনার পিঠ, ওনার হাত পুরোপুরি ঝলসে গেছে, কিন্তু তিনি শিশুকে নিজের বুকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছিলেন যে গ্যাসের একটা কণা, একটা আঁচ ওই নিষ্পাপ বাচ্চাটিকে ছুঁতে পারেনি। নিজে চিতা হয়ে গেছেন, কিন্তু বাচ্চার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ডাক্তারের এই কথাগুলো অংশুর ভেতরে যেন ফুটন্ত লাভা ঢেলে দিল। অন্যদিকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা রূপাও ডুকরে কাঁদছিল। সে কাঁপছিল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে শাশুড়িকে সে সবসময় বোঝা মনে পড়েছে, যার ছেলেকে তার কাছ থেকে আলাদা করে দিয়েছে, যাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই মা আজ নিজে বিষাক্ত হয়ে তার বাচ্চাকে জীবনদান দিয়ে গেলেন। এক মায়ের মমতার কাছে আজ রূপার সব অহংকার ছাই হয়ে গিয়েছিল। তখনই ডাক্তার নীল টর্চ দিয়ে পরীক্ষা করতে করতে কপালে ভাঁজ ফেললেন। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, বাড়িতে এত ভয়াবহ গ্যাস লিক হয়েছিল, এত ধোঁয়া আর চিৎকার ছিল, তবু এই বাচ্চা নিজের জায়গা থেকে একটু নড়ল না কেন?
এ এত গভীর অচৈতন্য অবস্থায় আছে যেন একে ঘুমের কোনো ওষুধ দেওয়া হয়েছে। এই আম্মা যদি একে না নিয়ে আসতেন তবে এই বাচ্চা তো ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে মারা যেত। ডাক্তারের কথা শুনে অংশু জ্বলন্ত দৃষ্টিতে পাশে দাঁড়িয়ে থাকা রূপাকে দেখল। রূপার মাথা লজ্জা আর অপরাধ বোধে নুয়ে গেল। অংশু সেই চিঠির প্রতিটি শব্দ সত্যি হতে দেখছিল। তখনই সুমিত্রা দেবীর চোখের পাতা ধীরে ধীরে নড়ল। তার ঝলসে যাওয়া মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি তার শেষ শক্তিটুকু জোগাড় করলেন এবং খুব ক্ষীণ কণ্ঠে বললেন, আমার নীল তো ঠিক আছে না? হ্যাঁ মা, ও একদম ঠিক আছে। অংশু কাঁদতে কাঁদতে বলল, আর তুমিও ঠিক হয়ে যাবে। কিন্তু সুমিত্রা দেবীর নিঃশ্বাস এখন খুব দ্রুত উঠছে নামছে। অংশু কাঁদতে কাঁদতে তার পোড়া হাতটি নিজের গালে চেপে ধরল। মা, তোমার কিছু হবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। হালকা হাসির সাথে খুব কষ্টে সুমিত্রা দেবী বললেন, এখন তোমাকে আর আমার মিথ্যে মৃত্যুর প্রমাণপত্র বানাতে হবে না। আর কয়েক মুহূর্ত পর তার ঠোঁটের সেই হাসি চিরতরে স্থির হয়ে গেল। তার চোখ বন্ধ হয়ে গেল এবং তার ঘাড় একপাশে লুটিয়ে পড়ল। ইসিজি মনিটরের সেই সোজা দাগ আরেকটি দীর্ঘ তীক্ষ্ণ শব্দ হাসপাতালের নিস্তব্ধতাকে চিরে দিল। মা! অংশু তার মায়ের মরদেহে আছড়ে পড়ে এমনভাবে কেঁদে উঠল যে সেখানে থাকা ডাক্তার, নার্স, এমনকি রূপার চোখ দিয়েও অশ্রুর বন্যা বয়ে গেল। যে আজ পর্যন্ত শাশুড়িকে শুধু এক বোঝা মনে করত, মমতার সেই মহাবলিদানের সামনে আজ সেই রূপার অহংকার ধুলোয় মিশে গেল। অংশ চিৎকার করছিল, উঠে পড়ো মা, আমাকে বিদেশে যেতে হবে না, আমার শুধু আমার মাকে চাই। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা, এ কি শুধু একটি গল্প? না, এ আধুনিক সমাজের এক তিতকুটে সত্য। আজ মানুষ আকাশে উড়ছে, কিন্তু নিজের বাড়ির বয়স্কদের হৃদয়ে পৌঁছানোর পথ ভুলে গেছে। যতক্ষণ মা বাবা বেঁচে আছেন তাদের কদর করুন, কারণ তাদের ছবিতে চড়ানো সোনার হারও তাদের বেঁচে থাকতে দেওয়া মুহূর্তের ভালোবাসার সমান হতে পারে না। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার কোনো অংশকে তার মা বাবার কদর বেঁচে থাকতেই করতে শিখিয়ে দেবে। পরবর্তী গল্পটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।